ভাইপো কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে যাও। অভিষেক ব্যানার্জি যে কোনো মামলা ঠামলা কোনো কিছু হলেই রক্ষা কবচের জন্য চেষ্টা করেন, তদন্ত যাতে না হয় রক্ষা কবচ। কেউ কিছু বললে তার উল্টো একটা কোথাও না কোথাও রক্ষা কবচ পেতে চান, এবং যখন কোর্টের রক্ষা কবচ পান না তখন দিল্লিওয়ালাদের মোদি শাহ রক্ষা কবচ দিয়ে চলতে পছন্দ করেন। আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লির সরকারের সাহায্যে, সৌজন্যে, সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন বিজেপির প্রশ্রয়। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আবারও রক্ষা কবচ পেলেন না। কোন কেসে? যে এর আগে অমৃতা সিনহার বেঞ্চে যখন নিয়োগ দুর্নীতি মামলা চলছে, সেই সময় এই প্রশ্ন ওঠে যে লিপস অ্যান্ড বাউন্স এসে যায় তদন্তে। লিপস অ্যান্ড বাউন্সের যে ডিরেক্টররা আছে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মা, বাবা এবং পত্নী, তাদেরকে ইডি ডেকে পাঠায়। কার নির্দেশে? অমৃতা সিনহার নির্দেশে। কারণ বিচারপতি এটাই মনে করেছেন যে এত বড় দুর্নীতির ক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্স থেকে যদি এই জিনিসটা পাওয়া যায়, তবে ওই যে ডিরেক্টর তাদের কেন ডাকা হবে না, তাদেরকে কেন ইডি তদন্ত করছে না ঠিকভাবে। এইভাবেই নির্দেশ শুধু নয়, একদম বলতে পারেন যে পরামর্শ, যে কেন তাদের আপনারা ইন্টারোগেট করছেন না। এরপরেই দেখা যায় যে ইডি তাদের সমন পাঠায় বাবা, মা, জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর মধ্যেই তদন্ত করতে পাঠানো সঙ্গে সঙ্গেই দেখা যায় ডিভিশন বেঞ্চে, সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চলে যায় অভিষেকের আইনজীবীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা আবেদন করেন, এমন এক অদ্ভুত আবেদন, সেটা হচ্ছে কি, যে তাকে এই দুর্নীতির মামলা থেকে যেন মুক্ত করে দেওয়া হয়, আর এই যে ইডি ডেকে পাঠিয়েছে সেই ব্যাপারে যেন তাকে রক্ষা কবচ দেওয়া হয়। সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কি করেছিল? সেই সময় এটাই বলেছিল যে ঠিক আছে, এই ইডি যে সাবমিট করেছে দরখাস্ত, তাতে অন্ততপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না ডাকলেও চলবে, নথি চেয়েছে। তখন ডিভিশন বেঞ্চ বলে যে এই নথিটা জমা দিয়ে দিতে, কিন্তু আর কোনো হস্তক্ষেপ করেনি। যে রক্ষা কবচ সেটা কিন্তু সেনের ডিভিশন বেঞ্চ সেটা দিল না। তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে আজকে দেখা গেল যে সুপ্রিম কোর্ট তার যে রক্ষা কবচ তিনি তা দেননি। এরকম আবদার ভালো করে বুঝুন, যে অমৃতা সিনহার বেঞ্চ থেকে তার মামলা যেন অন্য জায়গায় যায়, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তার বিরুদ্ধে এমনভাবে সমস্ত সংবাদ মাধ্যম সংবাদ করছে, তাতে তার নাকি পরিবারের সম্মানহানি হচ্ছে। এটাই তিনি আবেদন করেছেন যে যেন এইটা বন্ধ হয়। বক্তব্য এটাই যে তার সম্মানহানি হচ্ছে, তার পরিবারের সম্মানহানি হচ্ছে, সংবাদ মাধ্যম যেন এইগুলো প্রচার না করে। সেই কথা এর আগেও বলেছিলেন ডিভিশন বেঞ্চে, কিন্তু মানেননি ডিভিশন বেঞ্চ। এবার সুপ্রিম কোর্টেও সেই কথাই বলা, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে এই সংবাদ মাধ্যমের ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করবেন না, এবং অমৃতা সিনহার বেঞ্চ থেকে এই মামলাটাও সরিয়ে নেননি। আগেই বাদ হয়ে গেছিল ডিভিশন বেঞ্চে যে তাকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হোক এই মামলা থেকে, নিয়োগ দুর্নীতি মামলা থেকে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই গিয়ে সুপ্রিম কোর্টের দোরগোড়ায় পৌঁছক, কোনো রকমের রক্ষা কবচ আদায় করবার জন্য যতই চেষ্টা করুক, তিনি কিন্তু এটা পেলেন না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের মনে একটা আশা জাগছে অন্ততপক্ষে যে ডিসেম্বর মাসের মধ্যে মামলা শেষ করবার যে আদালতের নির্দেশ, সেই দিকে কি যাচ্ছে?
সেই দিকে। কারণ সেটা আমাদের কেন মনে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ক্রমশই অন্যান্য কয়লাকাণ্ড আবারও উজ্জীবিত হয়েছে, তদন্তকারীরা নানান রকমভাবে তদন্ত বিস্তার লাভ করেছে, হঠাৎ গতি পেয়েছে। এগুলো দেখে আমাদের একটা মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে হয়তো মামলাগুলো তাড়াতাড়ি শেষ হবে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে কি বিপদে? আচ্ছা সত্যি কথা বলুন তো, যদি আমি কিছুই না করে থাকি তাহলে আমার এত ভয় কিসের? তদন্তের এত ভয় কিসের? কেন এই মামলা সরাতে চাইছেন অন্য বেঞ্চে? কারণটা কি? অমৃতা সিনহা এর আগের দিন প্রশ্ন করেছিলেন যে অভিষেকের যে এত হাজার হাজার কপি নথি দিয়েছে, এত নথি আসে কি করে? যদি সম্পত্তি কমই থাকে তার মানে অনেক সম্পত্তি আছে, তাহলে তার আয়ের উৎস কি? এটা তিনি জানতে চেয়েছেন। তার মানে ক্রমশই তার কাছে কঠিন হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই ক্ষেত্রে তাদের যে মুখপাত্র কুণাল ঘোষ, তিনি এই ব্যাপারে কি ব্যাখ্যা দিচ্ছেন? এই যে রায় বেরিয়েছে, সুপ্রিম কোর্টের রায়, সেই সম্বন্ধে তার ব্যাখ্যাটা শুনুন। আর অন্যান্য সমস্ত সংবাদ মাধ্যম বলুন, সবার ব্যাখ্যা আলাদা, কুণাল ঘোষের ব্যাখ্যাটা একটু শুনুন। সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় তিনটি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন, কিন্তু সেগুলি বিকৃত আকারে প্রচারিত হচ্ছে এবং খুব বিকৃত আকারে সেগুলি বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আজকে যা মূল বলেছেন তার তিনটে পয়েন্ট হচ্ছে জরুরি। এক হচ্ছে, বিচারপতিরা কোনো মামলা নিয়ে স্ট্রে, অবজারভেশন, বিভ্রান্তিকর কমেন্ট এগুলো করতে পারবেন না। নাম্বার 2, মামলায় নজরদারির নামে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না। ইডি বা এজেন্সি সম্পূর্ণ নিয়ম মতো মামলা তদন্ত চালাবে, তদন্তে মনিটরিংয়ের নামে হস্তক্ষেপ করা যাবে না। এবং 3, মামলা সংক্রান্ত ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য বা খবর প্রচারিত করা যাবে না। মাননীয় সুপ্রিম কোর্ট আজ একটি মামলায় খুব নির্দিষ্টভাবে এই বিষয়গুলি, যে প্রোটেকশনগুলি খুব বেশিভাবে প্রয়োজন ছিল কারণ এগুলির খুব অপব্যবহার হচ্ছিল, সেখানে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট আজ এই গণ্ডিটা বেঁধে দিয়েছেন। মূল যে কারণগুলো বলা হয়েছিল সেই কারণগুলোতেই তো প্রোটেকশন দিয়েছেন। মূল যে কারণগুলো, যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হচ্ছে, ফলে সেগুলো তো বারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। 2 নম্বর হচ্ছে, মনিটরিংয়ের নামে, নজরদারির নামে মামলায় হস্তক্ষেপ হবে না, সুপ্রিম কোর্ট তো সেগুলো বলে দিয়েছে। শুনলেন কুণাল ঘোষ কি বলছেন? আমরা কিন্তু অন্ততপক্ষে বুঝতে পারছি না এর সঙ্গে যে আজকে সুপ্রিম কোর্টের যে রায় তার সঙ্গে মিল কোথায়। জানি না কুণাল ঘোষ এটা বলছেন, তা অবশ্যই সামনের দিনই, কালকেই এটা প্রমাণিত হয়ে যাবে যে আসলে উনি সত্যি বলছেন না ভুল বলছেন, নাকি আমরা অন্যান্য যে সংবাদ মাধ্যম বলুন, যে সরাসরি যে খবর সেটা সত্যি, কোনটা সত্যি। ভুল আর নির্ভুল সেটা প্রমাণ হবে অবশ্যই, কিন্তু আমাদের সন্দেহ আছে কুণাল ঘোষ কি ঠিক কথা বলছেন কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি না অন্ততপক্ষে কোনো মিডিয়া এই খবর করেছে এই রকম ভাবে। তাহলে তো এটাই বোঝায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা চেয়েছিলেন সেটাই পেয়েছেন সুপ্রিম কোর্টের থেকে। তবে আর কেউ কি করে বলতে পারে রক্ষা কবচ পেলেন না, সুপ্রিম কোর্টে তিনি ধাক্কা খেলেন, সেটা কি করে প্রমাণিত হয়? তিনি যা কুণাল ঘোষ যা বলছেন সে তো সব দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে। তিনি বলেছিলেন যে তার পরিবারের সম্মানহানি হচ্ছে, তার মানে সংবাদ পরিবেশন ওইভাবে করা যাবে না, এরকম নিষেধাজ্ঞা অন্ততপক্ষে সুপ্রিম কোর্ট দিয়েছে, এটাই বলতে চাইছেন কুণাল ঘোষ। কিন্তু সেরকম আমরা কিছু পাইনি। আমরা এটাই জানতে পেরেছি বরঞ্চ সুপ্রিম কোর্ট বলেছে যে সংবাদ মাধ্যমের ব্যাপারে তারা কিছু বলবে না বা হস্তক্ষেপ করবে না। এটা আমরা বুঝতে পারছি যে এই যে কুণাল ঘোষ বলছেন
আর যে সংবাদ প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতেও সেটার সঙ্গে অনেকটাই অমিল, কিন্তু কেন সেটা পরে জানা যাবে। কুণাল ঘোষের এই কথা মানে কতটা ভিত্তি আছে সেটা সন্দেহজনক আছে। এদিকে বরঞ্চ পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে যদি রায় যদি পছন্দ না হয় বা এই রায়ের ব্যাপারে যদি কিছু বলার থাকে তবে সেটা গিয়ে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই বলতে, অতএব ঘুরিয়ে সেই সৌমেন সেনের ডিভিশন বেঞ্চেই পাঠিয়েছেন, যে সৌমেন সেনের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমাদের ধারণা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি কি করতে চাইছেন সেটা খুব সন্দেহজনক। তার কারণ এই মুহূর্তে তার হাতে আর কিছু নেই। সুপ্রিম কোর্টের পর আর কি থাকে? সে তো এসছে, সেই অমৃতা সিনহা ইজলাসেই তার বিচার, সেই বিচার ব্যবস্থা রয়েছে। আর বেশি কিছু হলে সৌমেন সেনের রায়কেই তো চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন। তবে আগামী দিন কি হবে এই ব্যাপারে বিরোধী দলনেতার যে বক্তব্য সেটা তো আপনাদেরকে শুনিয়েইছি। তিনি যেটা বলতে চাইছেন ব্যঙ্গ করেই হোক আর এমনি সোজাসুজি হোক বলেছেন যে মামা বাড়ির আবদার নাকি অনেকটা এরকম ধরনের, যে পিসির বাড়ি নাকি, পিসি কি সুপ্রিম কোর্ট চালায় নাকি, সেটাও কি পিসি, এইসব বলেছে। সত্যি কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় বিপদেই আছে। বিচারের দিক থেকে এই মুহূর্তে বিপদের দিকেই আছে। যাই হোক, তদন্ত চলছে, তদন্ত হয়তো আরো তাড়াতাড়ি হবে এটা আশা রাখছি। এই বিষয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন, শেয়ার করবেন আমাদের ভিডিও, অন্য কাউকে দেখার সুযোগ করে দিন। আর দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।